শুভেচ্ছা নেবেন বন্ধুরা। লক্ষ্মীস স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লক্ষ্মী সরকার। আজ আমি পাঠ করছি কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত মাসুদ রানা সিরিজের একটি উপন্যাস ব্ল্যাক ম্যাজিক। আজ পাঠ করছি ব্ল্যাক ম্যাজিক প্রথম খণ্ডের পঞ্চম পর্ব। আগের পর্বগুলো যারা মিস করেছেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের 4টি পর্বের লিঙ্ক সহ আরও কিছু ভালো লাগা বাংলা উপন্যাসের লিঙ্ক দিয়ে রাখবো, আগ্রহীরা শুনে নিতে পারবেন। শুরু করছি ব্ল্যাক ম্যাজিক প্রথম খণ্ডের পঞ্চম পর্ব। এবার তাহলে আমাকে পালাতে দেয়া যায়, কি বলো? আবার খপ করে রানার কবজি ধরল সিলভিয়া। এরকম নিষ্ঠুর হয়েও না প্লিজ। একা থাকতে সত্যি আমার ভয় করবে। অসহায় ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো রানা। তারপর জানতে চাইল, আরেকটু ব্র্যান্ডি দেব তোমাকে? পরে, আগে তুমি স্নান সেরে এসো। বাথরুম থেকে বেরোলো রানা, কোমরে শুধু একটা শুকনো তোয়ালে জড়িয়ে। সিলভিয়ার মতো সেও দোরগোড়ায় দাঁড়ালো একবার। ওকে দেখে কনুয়ের উপর ভর দিয়ে মাথা উঁচু করল সিলভিয়া। এসো। নিচ থেকে কাপড় পরে আসি বলে দরজার দিকে এগোলো রানা। না না, অস্ফুটে বলল সিলভিয়া। কিন্তু তাহলে আমাকেও তোমার সাথে নিয়ে চলো। অগত্যা এগিয়ে এসে বিছানার কিনারায় বসল রানা। প্রশ্নটা আবার উকি দিল ওর মনে, কে এই সিলভিয়া ক্লার্ক? সত্যি কি সে ভয় পাচ্ছে, না এটা ওর অভিনয়? লোভ দেখিয়ে ফাঁদে জড়াতে চাইছে? পাশে বসার পর ব্যাপারটা অন্যরকম হয়ে উঠল। 2-4 মিনিট এটা সেটা নিয়ে কথা বলার পরই প্রসঙ্গটা উঠল। ভয়ে শিউরে উঠল সিলভিয়া। রানাকে শক্ত করে ধরে রাখল সে। ওরা আমাদেরকে মেরে ফেলতে চাইছিল কেন রানা? মাথাটা একটু পিছিয়ে নিল, রানার মুখটা যাতে ভালো করে দেখতে পাই। ট্যাঙ্কের ভেতর ওরা কারা ছিল? জানি না সিলভিয়া, কিছুই বুঝতে পারছি না, মিথ্যা বলল রানা। এ ধরনের ব্যবসায় শত্রু থাকবেই। এমন হতে পারে আমাকে হয়তো কারো পছন্দ হয়নি। ট্যাঙ্কের ভেতর কে বা কজন ছিল আমরা তা জানি না। শুধু তোমাকে খুন করার জন্য একটা ট্যাঙ্ক হাইজ্যাক করা হয়েছে বলতে চাও? কাঁধ ঝাঁকালো রানা। বললাম না, শত্রু থাকেই। নাকি ওরা আসলে আমাকে খুন করতে চাইছিল? তীক্ষ্ণ দৃষ্টিতে সিলভিয়ার দিকে তাকালো রানা। তোমাকে? তোমাকে কেন খুন করতে চাইবে? কি জানি, কেন চাইবে না জানলেও চাইছিল যে তাতে কোনো সন্দেহ নেই। মরেই তো গিয়েছিলাম, বেঁচে আছি ভাগ্যগুণে। ভাগ্যগুণ বলছি আমার পাশে তোমার থাকাটাকে। ভাগ্য নয়, বলা উচিত তুমি আমাকে বাঁচিয়েছ আজ। আমি বড় কৃতজ্ঞ রানা। তুমি যদি আমাকে টেনে সরিয়ে আনতে না পারতে, লাশ হয়ে পড়ে থাকতাম ওখানে। আচ্ছা, তোমার কি মনে হয়েছে? ট্যাঙ্কটা যেন, ওটার যেন আলাদা একটা মানে, ওটাকে জ্যান্ত একটা প্রাণী বলে মনে হয়েছে তোমার? কেঁপে উঠল সিলভিয়া। আপাতত এসব কথা ভুলে যাও, পরামর্শ দিল রানা। এতক্ষণে নিশ্চয় ট্যাঙ্ক ক্রুদের লাশ পাওয়া গেছে। ওদের পরিচয় জানার পর অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। রানার উরুর উপর মাথা তুলে দিল সিলভিয়া। এর মধ্যে আরও কি যেন আছে, তুমি আমাকে সব বলছো না। কথাটা একবার ভাবল রানা। সিলভিয়াকে সব কথা বলা যায়? নিজের পরিচয়, তমার পরিণতি, পিস ফর অলের অনুরোধ, ব্রিটিশ সিক্রেট সার্ভিসের ভূমিকা এবং বুন থার্মাল হেজের তৎপরতা। কিন্তু না, চিন্তাটার সাথে সাথে বাতিল করে দিল। সিলভিয়া ক্লার্ককে এখনও ভালো করে চেনে না ও। হ্যাঁ, এর মধ্যে আরও অনেক কিছু আছে সিলভিয়া, তবে সেসব নিজের ভালোর জন্যই তোমার জানতে চাওয়া উচিত নয়। কয়েক সেকেন্ড চুপ করে থাকলো সিলভিয়া। তারপর জানতে চাইল, আসলে তুমি কে রানা? নিজেকে তুমি অস্ত্র কেনা বেচার সাথে জড়িয়েছ কেন? অন্তত এই প্রশ্নটার উত্তর তুমি আমাকে দেবে না? তোমাকে আমি বলেছি আমি কে, তুমি আমাকে বলেছ তুমি কি।
নিঃশব্দে হাসল রানা। আমি কি মানেই আমি কে? মাথা নাড়ালো সিলভিয়া। না, ব্যাপারটা এত সহজ নয়। এতে কোনো কিছুরই ব্যাখ্যা মেলে না। তুমি অস্ত্র কেন কেনো রানা? আমি না কিনলে আরেকজন কিনবে, সাথে সাথে জবাব দিল রানা। এখনও তুমি এড়িয়ে যাচ্ছ। সিলভিয়ার গালে হাত রাখল রানা। আরেকটু সময় দাও সিলভিয়া, শান্ত স্বরে বলল ও। ভয়ানক একটা বিপদের মধ্যে পড়েছিলাম আমরা দুজন। আজ তাই নিজেদের এতটা ঘনিষ্ঠ বলে মনে হচ্ছে। কাল হয়তো অন্যরকম লাগবে। কাজেই ধৈর্য ধরো, অপেক্ষা করা দরকার, ঠিক আছে? নিঃশব্দে মাথা ঝাঁকালো সিলভিয়া। তারপর জিজ্ঞেস করলো, তুমি কি সব মেয়ের সাথেই এরকম ব্যবহার করো? কী রকম? এই আমার সাথে যেরকম করছো, সদয় অথচ নির্লোভ। নাকি আমাকে তোমার পছন্দ হয়নি? তুমিও অসম্ভব ভদ্র। তা না হলে জিজ্ঞেস করতে আমি অক্ষম কি না। না সিলভিয়া, আমি লোভী হলেও নির্লজ্জ নই। আর পছন্দের কথা যদি বলো, তুমি নিজেই জানো তোমার মতো সুন্দরী মেয়ে গোটা লন্ডনে খুব কমই আছে। হ্যাঁ, সম্পর্কটা একটা পর্যায় পর্যন্ত না পৌঁছলে নিজেকে আমি সামলে রাখার চেষ্টা করি। আশা রাখি তুমি কিছু মনে করবে না। কিন্তু আমার যে আবার ভয় করছে। সিলভিয়া রানার কাঁধে মাথাটা দিল, যেন মুখ লুকাতে চাইছে। বিব্রত বোধ করল রানা। ঠিক জানে না এই পরিস্থিতিতে কি করবে। কোনো সিদ্ধান্তে আসতে পারল না। তার আগেই ওর পিঠটা দু হাতে জড়িয়ে ধরে নিজের দিকে টানল সিলভিয়া। পাশে শুয়ে পড়তে বাধ্য হলো রানা। ফিসফিস করে বলল সিলভিয়া, ধরো আমাকে প্লিজ, শক্ত করে ধরো, আমার ভয় করছে। ভালোবাসাহীন মিলনটা যাতে না ঘটে এই মুহূর্তে সে চেষ্টাই করছে রানা। ভয় নেই, আমি তো আছি। হঠাৎ রানার সন্দেহ হলো, কোন জিনিসটাকে ভয় পাচ্ছে সিলভিয়া? বিকেলের ঘটনাটা এখনও ওকে আতঙ্কিত করে তুলছে, নাকি নতুন কোনো ভয়ে অস্থির হয়ে উঠেছে সে? কেন যেন মনে হলো ওর অপরাধবোধে ভুগছে সিলভিয়া। কী কারণে অপরাধবোধ? নিজেকে ওর হাতে তুলে দেওয়া উচিত নয়, অথচ না দিয়ে পারছে না, এই কারণে? কী কারণে ওর হাতে নিজেকে তুলে দেওয়া উচিত নয়? পরবর্তী প্রশ্নটা প্রাসঙ্গিক কি করা যায়? সিলভিয়া কি এসপিওনাজ এজেন্ট? তা যদি সত্যি হয়, তাহলে কাদের প্রতিনিধিত্ব করছে সে? সিআইএ, পিএলও, নাকি মোসাদ? চার হাত পায়ে রানাকে জড়িয়ে ধরল সিলভিয়া। বিড়বিড় করে বলল, আমাকে তোমার ক্ষমা করতে হবে রানা, নিজেকে আমি ধরে রাখতে পারছি না। কিন্তু তুমি ভয় পাচ্ছ? পাচ্ছি, হ্যাঁ, কারণ জানি তোমার সাথে নিজেকে আমার জড়ানো উচিত নয়। কেন? রানা ভাবল ওর সন্দেহ তাহলে মিথ্যা নয়। সে তুমি বুঝবে না। ঠিক এই সময় নিচতলায় ফোন বেজে উঠল। আওয়াজটা কানে যেতেই আড়ষ্ট হয়ে গেল রানার পেশি। কামরার দেয়ালে চোখ, অথচ মনে হলো দৃষ্টি চলে গেছে অনেক দূরে। কি ব্যাপার রানা, কি হলো তোমার? সিলভিয়ার দিকে ফিরল রানা, যদিও বর্তমানে ফিরল বলে মনে হলো না। অতীতের একটা ঘটনার কথা ভাবছে ও। অন্য সময়, অন্য দেশের ঘটনা। সেখানেও ঠিক এখনকার মতো ফোন বেজে উঠেছিল ওর আর নাহিনের অ্যাপার্টমেন্টে। ইহুদি সেই মেয়েটির সাথে ভালোবাসার বাঁধনে জড়িয়ে পড়েছিল রানা। সেদিনও ব্রাসেলসের সেই অ্যাপার্টমেন্টে প্রেম করতে যাচ্ছিল ওরা। ফোন বেজে ওঠাই বিরক্ত হয় নাহিন। রিসিভার না তোলার আবদার জানায় সে। হাসতে হাসতে তার মুখে বালিশ চাপা দেয় রানা। বলে ফোনটা গুরুত্বপূর্ণ হতে পারে। বিছানা থেকে নামল রানা। পিছন থেকে বারবার ডাকছে নাহিন। তার কথায় কান না দিয়ে লাউঞ্জের ভেতর দিয়ে এগুলো ও। ওকে লক্ষ্য করে বালিশটা ছুড়ল নাহিন। খোলা দরজার পাশে লাগলো সেট। মুচকি হেসে ফোনের সামনে দাঁড়ালো রানা। দেখল ওর পিছু নিয়ে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে মেয়েটা।
ঠোঁট দুষ্টুমিতে ভরা হাসি। রিসিভারটা তুলে কানে ঠেকালো ও। ফ্রেঞ্চ ভাষায় কেউ একজন জানতে চাইল, কে কথা বলছেন? মসিয়ে ক্লেমেন্ট? রানা বলল, হ্যাঁ। পরিচয় গোপন করার জন্য এই নামটাই ব্যবহার করেছিল রানা। পরবর্তী প্রশ্ন, আপনার সাথে কি মিস নাহিন আছেন? ওকে একটু দরকার। উত্তরে কিছু বলার আগেই শব্দটা শুনতে পেল রানা। শব্দটা আসলে ইলেকট্রনিক সিগন্যাল। টেলিফোনের ভেতর থেকে ট্রান্সমিট হচ্ছিল। অ্যাপার্টমেন্ট বা হয়তো ফোনের ভেতরেই কোথাও রাখা বোমাটাকে বিস্ফোরিত করার জন্য। রিসিভার ছেড়ে দিয়ে নাহিনের দিকে ডাইভ দিল রানা। তবে বুঝতে পারল এরই মধ্যে দেরি করে ফেলেছে। নাহিনকে নিয়ে মেঝেতে পড়ল। সেই মুহূর্তে ঘটল বিস্ফোরণ। সেবার অল্পের জন্য রক্ষা পায় ওরা। দুজনের পায়ে স্র্যাপনেল ঢুকেছিল অনেকগুলো, তাছাড়া আর কোনো ক্ষতি হয়নি। এটা ছিল নাহিনের উপর প্রথম আক্রমণ। দ্বিতীয়বার হামলা আসে এথেন্স বিমানবন্দরে। সেবার রানা বেঁচে গেলেও নাহিন বাঁচেনি। পরে রানা জানতে পারে প্রথম হামলাটা চালিয়েছিল ইসরায়েলি ইন্টেলিজেন্স মোসাদ। রানা, সিলভিয়া রানার কাঁধে ধাক্কা দিল। কি ব্যাপার, তোমাকে এমন ম্লান দেখাচ্ছে কেন? বর্তমানে ফিরে এলো রানা। সিলভিয়ার উদ্বিগ্ন মুখের দিকে তাকালো। ফোন ধরবে না? কখন থেকে বাজছে ওটা? তোয়ালেটা কোমরের কাছে ধরে বিছানা থেকে নামলো রানা। এখানেই থাকো, বিছানা থেকে নামবে না, নির্দেশ দিল ও। কামরা থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে এলো। লাউঞ্জে দাঁড়িয়ে চারিদিকটা দ্রুত চোখ বুলিয়ে দেখে নিল রানা। ফোন এখনও বাজছে, কিন্তু গ্রাহ্য করল না। লাউঞ্জের সব জিনিস যেখানে যেমন ছিল তেমনই আছে। নাড়াচাড়া করা হয়েছে বলে মনে হলো না। তবু কামরাটা ভালো করে সার্চ করল। 10 মিনিট পর সন্তুষ্ট হলো। লাউঞ্জে কোথাও বোমা লুকানো নেই। ইতিমধ্যে ফোন থেমে গেছে। রিসিভার তুলে কানে একবার ঠেকালো ও। দেরাজ থেকে স্ক্রু ড্রাইভার বের করে ক্রেডেলটা খুলল। ফোনের ভেতরও কিছু নেই। ফেরার জন্য সিঁড়ির দিকে পা বাড়িয়েছে। এই সময় আবার ফোন বেজে উঠল। রিসিভার তুলল রানা। রানা, তুমি? স্বস্তি বোধ করল রানা। বব পার্লম্যানের গলা চিনতে পারছে। ফর গড সেক রানা, কথা বলো। হ্যাঁ আমি, শান্ত স্বরে বলল রানা। অপর প্রান্তে 1 সেকেন্ড চুপ করে থাকলো বব পার্লম্যান। তারপর বলল, রিসিভার তুলতে এত দেরি করলে কেন তুমি? তুমি জানলে কিভাবে এই সময় আমি বাড়িতে আছি? পাল্টা প্রশ্ন করল রানা। জানাই তো আমার কাজ, প্রায় ঝাঁঝের সাথে বলল ব্রিটিশ সিক্রেট সার্ভিসের এজেন্ট বব পার্লম্যান। পর মুহূর্তে গলার স্বর বদলে গেল তার। সহানুভূতি প্রকাশের সুরে বলল সে, লং ভ্যালিতে তোমাদের কপালে কি ঘটেছে শুনলাম। ঘটনাটা সম্পর্কে তোমার বক্তব্য আমার জানা দরকার। সংক্ষেপে আবেগহীন ভাষায় ঘটনার বিবরণ দিল রানা। পরবর্তী অ্যাপয়েন্টমেন্টের জন্য বুন থার্মাল হেজ কী আয়োজন করেছে তাও জানালো পার্লম্যানকে। গুড, দেখা করো ওর সাথে। মেয়েটাকে? এই সিলভিয়া ক্লার্ক, রিপোর্টার, ফ্রিল্যান্স, অস্ত্র ব্যবসা সম্পর্কিত একটা সাপ্তাহিকীতে লিখছে। আর হেজ তাকে সাহায্য করছে? তাই তো মনে হচ্ছে। অদ্ভুতই বলবো, এই লোক তো প্রচার একদমই পছন্দ করতো না, এখন হয়তো ছায়া থেকে বেরিয়ে আসতে চাইছে। ঝট করে ঘুরল রানা। লাউঞ্জে কারো উপস্থিতি অনুভব করল। দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে সিলভিয়া, বুক ও উরু তোয়ালে দিয়ে ঢাকা। মিষ্টি করে হাসল সে। ঢিল পড়ল রানার পেশিতে। পার্লম্যান জানতে চাইল, বলছো ট্যাঙ্কটা তোমাদেরকে ধাওয়া করে? হ্যাঁ বলছি। ঠিক জানো ব্যাপারটা কাকতলীয় বা স্রেফ দুর্ঘটনা নয়? বাজে বকো না, ধমক দিল রানা। একটানা 10 মিনিট ধাওয়া করে ওটা আমাদের। সিলভিয়ার গাড়িটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বুঝতে পারছি, অদ্ভুত কাণ্ড। ব্যাস, আর কিছু বলার নেই তোমার? অদ্ভুত বলবে সাধারণ লোক, কিন্তু আমরা। নিজেকে সামলে নিল রানা। মনে পড়ল দোরগোড়ায় দাঁড়িয়ে আছে সিলভিয়া।
শোনো, ট্যাঙ্কে যারা ছিল তাদের পরিচয় জানতে চাই আমি। তারা কি ওই বেটার লোক? ইচ্ছে করেই থার্মাল হেজের নামটা উচ্চারণ করল না। অপর প্রান্তে চুপ থাকলো বব পার্লম্যান। পার্ল, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, চিন্তিত স্বরে বলল পার্লম্যান। ট্যাঙ্কটা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, বুঝতেই পারছো। প্রথমে ফুয়েল ট্যাঙ্ক, তারপর অ্যামিউনেশন বিস্ফোরিত হয়। এসব আমি জানি। লাশগুলো কি পুড়ে গেছে? শনাক্ত করা যায়নি? সে প্রসঙ্গেই ভাবছি রানা। আবার কয়েক সেকেন্ড চুপ করে থাকলো পার্লম্যান। ট্যাঙ্কের ভিতর কোনো লাশ পাওয়া যায়নি, ওটা খালি ছিল। তা কী করে সম্ভব? লোকগুলো নিশ্চয় পালিয়েছে। পালাবার সুযোগ ছিল কি? ছিল না রানা, তুমিও তা জানো। তাহলে? রিসিভারের দিকে তাকিয়ে আছে রানা। পার্লম্যানের কথা বিশ্বাস করতে পারছে না। সিলভিয়ার দিকে ফিরল ও। ওর চোখের বিহ্বল ভাবটুকু দেখতে পেল মেয়েটা। সন্ধ্যের সময় সিলভিয়াকে ওর অ্যাপার্টমেন্টে পৌঁছে দিয়ে এলো রানা। ট্যাঙ্কটা খালি ছিল। এ কথা জানার পর দুজনেই ওরা বিস্ময়ের ধাক্কা খেয়েছে, যদিও এ ব্যাপারে নিজেদের মধ্যে কোনো আলোচনা করেনি। খালি একটা ট্যাঙ্ক কিভাবে ওদেরকে ধাওয়া করলো, এর একটা ব্যাখ্যা অবশ্যই জানা আছে রানার। তবে ব্যাখ্যাটা সিলভিয়াকে না দেওয়ার কারণ হলো, তাহলে তাকে সব কথাই বলতে হয়। সব কথা জানলে বিপদটার সাথে পুরোপুরি জড়িয়ে পড়বে মেয়েটা। রানা তো চায় না। তার যে গোটা ব্যাপারটা ওর কাছে একটা রহস্য হয়েই থাকুক। ব্যাখ্যাটা হলো, সফিস্টিকেটেড আর্মামেন্ট নিয়ে ব্যবসা করে থার্মাল হেজ। অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে বলে সুনাম আছে তার। একটা ট্যাঙ্কের ভেতর রিমোট কন্ট্রোলড অপারেটিং মেশিন বসানো তার পক্ষে অসম্ভব কোনো কাজ নয়। ট্যাঙ্কে সম্ভবত একটা মেকানিক্যাল ড্রাইভার ছিল, দূর থেকে পাঠানো নির্দেশ পালন করার ক্ষমতা সম্পন্ন। কিন্তু দূর থেকে মানে কত দূর থেকে? নির্দেশদাতা অর্থাৎ অপারেটর নিশ্চয় দেখতে পাচ্ছিল ওদেরকে। তা না হলে ট্যাঙ্কটাকে ওদের পেছনে ছোটার নির্দেশ দেবে কিভাবে? দৃষ্টিসীমার মধ্যেই কোথাও ছিল সে। তারপরই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল রানার কাছে। সারাটা সকাল টেস্টিং গ্রাউন্ডের ওপর চক্কর দিয়ে বেড়াচ্ছিল হেলিকপ্টারগুলো। তাড়া খেয়ে আত্মরক্ষার জন্য সারাক্ষণ ব্যস্ত ছিল ওরা। মাথার উপর বা আশেপাশে হেলিকপ্টার থাকলেও খেয়াল করার কথা নয়, করেওনি। এটাই একমাত্র ব্যাখ্যা। তা না হলে যেখানেই লুকিয়েছে ওরা, সেখানেই বারবার চলে এলো কিভাবে ট্যাঙ্কটা? সন্ধানী দৃষ্টি ছিল ওদের মাথার উপর। সেক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে, ট্যাঙ্কটা তাহলে খাদে পড়লো কেন? ওটা যে খাদের কিনারায় চলে যাচ্ছে, হেলিকপ্টার থেকে অপারেটর তা দেখতে না পারার কোনো কারণ নেই। উত্তরটা হতে পারে, রানা ভাবল ট্যাঙ্কের দিক বদল করার সময় পায়নি সে। ওদেরকে খুন করার জেদটা এমন প্রবল হয়ে ওঠে তার ভেতরে, হিসেবে ভুল করে ফেলে। সিলভিয়ার অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি থামালো রানা। এই প্রথম মেয়েটাকে চুমু খেলে সে। সিলভিয়া ওকে বসার আমন্ত্রণ জানালো না। রানারও ইচ্ছে নয় বসে। পরস্পরের সম্পর্কে দুজনেই ওরা কৌতূহলী। পরিচয়ের প্রাথমিক পর্যায়েই এত বেশি ঘনিষ্ঠ মনে হচ্ছে নিজেদের যে দুজনেই অস্বস্তি বোধ করছে। তবে এরই মধ্যে যা কিছু ঘটেছে, একদিনের জন্য তা যথেষ্ট। এবার ওদের একা হওয়া উচিত। সিলভিয়া কথা দিল, শিগগির আবার দেখা হবে ওদের। কথাটা বলার সময় তার চোখে অস্বস্তির ছায়া দেখল রানা। রানার হাতটা ধরে মৃদু চাপ দিল সে। তারপর গাড়ি থেকে নেমে গেল। গাড়ি নিয়ে এজেন্সির লন্ডন অফিসে চলে এলো রানা। টমাস হুক ও রতন অপেক্ষা করছিল ওর জন্য। ওদেরকে দুটো কাজ দিল ও। আগামী কয়েকদিন ব্যস্ত থাকতে হবে দুজনকেই। হাতে জরুরি কাজ থাকলে সেগুলো অন্য কোনো এজেন্সিকে দিয়ে করানোর পরামর্শ দিল। ব্রিফ করার পর সাবধান করলো ওদেরকে, কাজগুলো বিপজ্জনক, কাজেই সতর্ক থাকতে হবে। কিংস ব্রিজের বাড়িতে ফিরে এলো রানা। কফি বানালো। হেজের ফাইলটা নিয়ে লাউঞ্জে বসলো আরেকবার পড়বে। 5টা সিগারেট,
আর 3 কাপ কফি শেষ করার পর বন্ধ হলো ফাইল। ছোপা ছেড়ে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ রগড়ালো ও। গোটা ব্যাপারটাতেই কি যেন একটা আছে, খুঁতখুত করছে ওর মন। বুন থার্মাল হেজকে হাতে নাতে ধরার জন্য ব্রিটিশ সিক্রেট সার্ভিস কেন ওর সাহায্য চাইবে? হেজ গা ঢাকা দেয়নি। তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা ব্রিটিশ সিক্রেট সার্ভিসের পক্ষে অসম্ভব। এ কথা বিশ্বাসযোগ্য নয়। বব পার্লম্যান ব্যাখ্যা দিয়েছে সংশ্লিষ্ট সবগুলো পার্টির মাঝখানে ও একটা লিঙ্ক, কিন্তু তার এই ব্যাখ্যাও পুরোপুরি সত্য বলে মনে হয় না। রানার বরং মনে হচ্ছে বাঘকে গর্ত থেকে বের করার জন্য ওকে টোপ হিসেবে ব্যবহার করতে চাইছে ওরা। পিস ফর অল ও ওকে ব্যবহার করতে চাইছে। তারাও সব কথা খোলসা করে জানাবার প্রয়োজন বোধ করেনি। ইংল্যান্ডে তাদের লোকবল ও অন্যান্য সুযোগ সুবিধা কম, ওরা বলেছে। সেই জন্যই অ্যারন সিমকিনকে খুঁজে বের করার জন্য রানার সাহায্য দরকার তাদের। রানাকেই দরকার, কারণ একসময় ওদের প্রতি সহানুভূতিশীল ছিল ও। কিন্তু শুধু কি এইটুকু? ভেতরে কি আর কিছু নেই? ওরা স্বীকার করেছে হেজকে খতম করাই আসল উদ্দেশ্য। সেক্ষেত্রে ভাড়াটে আততায়ী পাঠিয়ে কাজটা সারছে না কেন? অতীতে ভাড়াটে খুনি পাঠিয়ে লোকজনকে ওরা মারেনি তা তো নয়। হেজের বেলায় দেরি করার বা এত রকম জটিলতার ভেতর যাবার দরকার কি পড়ল? পিস ফর অল বা ব্রিটিশ সিক্রেট সার্ভিস দুটো প্রতিষ্ঠানই কি যেন একটা গোপন করে যাচ্ছে। সেজন্য একটু বেশি সতর্ক হবার প্রয়োজন বোধ করছে রানা। টমাসকে হেজ সম্পর্কে খোঁজ খবর নেবার দায়িত্ব দিয়েছে ও। ফাইলে নেই, লোকের পেটে আছে, এমন কিছু তথ্য পেলে কাজে লাগবে। রতনকে দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াকে স্পিলম্যান ও ইমালিনের হোটেলের উপর নজর রাখার। ওরা বাইরে বেরুলে অনুসরণ করবে সে। বিপদ সম্পর্কে সাবধান করে দিল। অ্যাসাইনমেন্টের সব কথা ওদেরকে জানায়নি রানা। শত্রুপক্ষে ওদেরকে যদি আটক করে, রানার তৎপরতা সম্পর্কে তাদেরকে ওরা কিছু বলতে পারবে না। রানা কিছু না বলায় ওরাও কোনো রকম কৌতূহল প্রকাশ করেনি। রাতের খাবার বাড়িতেই খেলো রানা। তারপর ফোন করলো সিলভিয়াকে। রিং হলো, কিন্তু কেউ সাড়া দিল না। আরও দুবার ফোন করার পর সাড়া না পেয়ে হতাশ হলো। কাজ ঝাঁকিয়ে নামিয়ে রাখলো রিসিভার। শোবার আগে বাড়ির সবগুলো দরজায় তালা দিল। শোয়ার পর ভাবল, সিলভিয়া সম্পর্কে খোঁজখবর নেওয়া দরকার। মেয়েটা সম্পর্কে প্রায় কিছুই জানা নেই ওর। প্রকাণ্ড লোহার গেটের সামনে গাড়ি থামালো রানা। গেটের ওদিকে গার্ড পোস্ট। ভেতর থেকে একজোড়া অ্যালসেশিয়ান নিয়ে বেরিয়ে এলো গার্ড। জানতে চাইল, মিস্টার মাসুদ রানা? মাথা ঝাঁকালো রানা। পরিচয়পত্র? জিজ্ঞেস করলো গার্ড। বলার সুরে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই নেই। ব্যাপারটা তার কাছে স্রেফ রুটিন। গাড়ি থেকে নামতে বাধ্য হলো রানা। গেটের দিকে এগোচ্ছে। পকেট থেকে লাইসেন্সটা বের করলো। সবুজ ইউনিফর্ম পরা গার্ড লাইসেন্সটা নিয়ে উল্টে পাল্টে দেখল। তারপর মুখ তুলে তাকালো রানার দিকে। 1 মিনিট অপেক্ষা করতে হবে স্যার, বলে গার্ড পোস্টের ভেতর অদৃশ্য হলো সে। বাইরে রেখে গেল কুকুর দুটোকে। লোহার বারের ভেতর থেকে রানার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলো তারা। প্রথমে কড়া চোখে ওগুলোর দিকে তাকালো রানা। তারপর উপলব্ধি করলো ওর এই আচরণ কুকুরগুলোর মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। পরে হয়তো বিপদ দেখা দেবে ব্যাপারটা। ঘুরে দাঁড়ালো ও। গাড়ির কাছে ফিরে এসে হেলান দিল বনেটে। হাত দুটো থাকলো পকেটের ভেতর। আজ সকালে আবার সিলভিয়ার নম্বরে ডায়াল করেছিল রানা। কাল রাতের মতোই রিসিভার তোলেনি কেউ। মেয়েটা বিপদে পড়ল নাকি? চিন্তাটা সাথে সাথে বাতিল করে দেয় ও। নিজেকে বোঝায় সিলভিয়া কাজের মেয়ে, ব্যস্ত থাকাই স্বাভাবিক। হয়তো ফিচার লেখার মাল মশলা জোগাড় করার জন্য ভোরবেলায় বেরিয়ে গেছে। তাছাড়া ওর অ্যাসাইনমেন্টের সাথে সিলভিয়ার কোনো সম্পর্কও নেই। কাজেই তার বিপদে পড়ার প্রশ্ন ওঠে না। ট্যাঙ্ক ধাওয়া করার কালকের ঘটনার সাথেও সিলভিয়ার কোনো সম্পর্ক নেই। টার্গেট ছিল ও। শাওয়ার আর ব্রেকফাস্ট সারার পর বুন থার্মাল হেজের অফিসে ফোন করেছে রানা। নম্বরটা ডন কন্ট্রোলার কাছ থেকেই আগেই পেয়েছিল।
অফিস থেকে ওকে জানানো হলো মিস্টার হেজ চান আজই কোনো এক সময় মিস্টার রানা তার বাড়িতে আসুন। নিরিবিলিতে বসে ব্যবসায়িক আলোচনা করা যাবে। 1 সেকেন্ড ইতস্তত করে রাজি হয়ে গেল রানা। বাড়িটা কোথায় এবং কিভাবে পৌঁছতে হবে ফোনেই জানিয়ে দেওয়া হলো ওকে। প্রায় সাথে সাথে বব পার্লম্যানকে ফোন করলো রানা। হেজ ওকে নিজের বাড়িতে ডেকেছে শুনে ভারী উত্তেজনা বোধ করল সে। খুশিও হলো। তোমাকে বলে দেওয়ার দরকার নেই, একটু সাবধান থাকতে হবে, কৌতুকের সুরে বলল সে। হেজের বাড়িতে যাওয়া মানে ঝুঁকি নেয়া, জানে রানা, যদিও ঝুঁকিটা খুব বড় বা বিপজ্জনক বলে মনে হয়নি ওর। অফিসে ফোন করে শারমিনের সাথে কথা বলে ও। সব কিছু ঠিকঠাক মতো চলছে জানার পর রিসিভার নামিয়ে রাখে। তারপর গিল্ডফোর্ডের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রওনা হওয়ার সময় সামান্য নার্ভাস লাগছিল, অবশ্য ইতিমধ্যে সেটা কাটিয়ে উঠেছে রানা। এখন বরং খানিকটা উত্তেজনায় বোধ করছে। গেটে ফিরে এলো গার্ড। লাইসেন্সটা বারের ফাঁক দিয়ে বাড়িয়ে ধরল। সেটা নিয়ে গাড়িতে উঠল রানা। গেট খুলে গেল। ভেতরে ঢুকলো রানা। চুপচাপ দাঁড়িয়ে আছে কুকুরগুলো, তবে দুজোড়া চোখ মুহূর্তের জন্য ওর উপর থেকে সরল না। কাপড় ছড়ানো রাস্তা বাঁক নিয়ে ঘুরে গেছে। রাস্তার দুপাশে সযত্নে লালিত ঝোপ। শেষ মাথায় সাদা চুনকাম করা প্রচণ্ড একটা বাড়ি। প্রকাণ্ড, তবে আধুনিক বা সৌন্দর্যের কোনো নিদর্শন নয়। সবাই জানে বিপুল টাকা আছে থার্মল হেজের। তার বাড়ি দেশলাইয়ের বাক্সের মতো হবে কেন? দেখে মনে হয় জেলখানা। তবে রানার মনে পড়ল এটাই হেজের একমাত্র বাড়ি নয়। সিলভিয়া বলেছে ওয়েস্ট কোস্টে আরও একটা আস্তানা আছে তার। বাড়িটাকে সামনে থেকে দেখে অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। এমন কিছু দেখা গেল না যা দেখে মালিকের ব্যবসার ধরন সম্পর্কে আভাস পাওয়া যায়। তবে বিরাট একটা খালি জায়গা পড়ে আছে। এস্টেটের কোথাও নিশ্চয় একটা টেস্টিং রেঞ্জ আছে, তা না হলে হেজ ওখানে ডাকবে কেন? বাড়িটার কাছাকাছি এসে রানা দেখল পাশাপাশি অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সবগুলো আধুনিক মডেলের দামি গাড়ি। একটা বিএমডাব্লিউ এইমাত্রই গেটের দিকে রওনা হলো। ভেতরে দুজন আরোহী রয়েছে। রানার দিকে চকিতে একবার তাকালো তারা। পর মুহূর্তে ঝট করে মুখ ফিরিয়ে নিল। এক পলকের জন্য দেখতে পেয়েছে রানা। ওই এক পলকেই একজনকে চিনতে পারল ও। টরি পার্টির একজন নামকরা এমপি, চরম ডানপন্থী হিসেবে পরিচিত। হেজের উপযুক্ত সুহৃদ, সন্দেহ নেই। নীল একটা মার্সিডিজের পাশে গাড়ি থামালো রানা। কালো ছুট পরা এক লোক গাড়ির দরজা খুলে উকি দিল ভেতরে। মিস্টার হেজ আপনার জন্য বাড়ির ভেতর অপেক্ষা করছেন স্যার, বলল সে। আপনার ব্রিফকেসটা আমাকে দেবেন প্লিজ। নেই। গাড়ি থেকে নামলো রানা। তাহলে আমার সাথে আসুন স্যার। লোকটা চটপটে, কথাবার্তা একটু রুক্ষ বলেই মনে হলো, যেন নির্দেশ দিচ্ছে। তার পিছু নিল রানা। একটা বড় হলরুমে ঢুকলো ওরা। ভেতরে আলো খুব কম। 1 মিনিট অপেক্ষা করতে হবে স্যার। হলরুমে ওকে একা রেখে একটা দরজা দিয়ে অন্দরমহলে চলে গেল লোকটা। কয়েক সেট সোফা ও অনেকগুলো আরাম কাদারা রয়েছে হলরুমে। রানা বসল না। দেয়ালের ছবিগুলো দেখল ঘুরে ঘুরে। বেশিরভাগই তৈলচিত্র। বেশি দামি বলেই মনে হলো। কয়েকটা পোর্ট্রেইটও রয়েছে, সবগুলোই অচেনা লোকের। সবাই তারা সামরিক উর্দু পরে আছে। দরজা খোলার আওয়াজে ঘাড় ফেরালো রানা। হলরুমে ঢুকলো বুন থার্মল হেজ। ভেরি গুড মিস্টার রানা, আপনি আসতে পেরেছেন দেখে সত্যি ভারী খুশি হয়েছি, সহাস্যে বলল সে। বিস্ময়ের একটা ধাক্কা খেল রানা। হাঁ হয়ে গেল মুখ। বড় হয়ে উঠল চোখ দুটো। তবে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে হেজের দিকে এগোলো। রানা এগোলেও করমর্দনের জন্য হাত বাড়াবার কোনো লক্ষণ দেখা গেল না হেজের মধ্যে। কি এক কৌতুকে তার চোখ দুটো চকচক করছে। মিস্টার রানা, আমি কি আপনাকে ভয় পাইয়ে দিলাম? জিজ্ঞেস করল সে। প্রথমে একটু অস্বস্তি বোধ করবেন, তারপর অবশ্য অভ্যেস হয়ে যাবে। বড় সড়ো চৌকো স্টিকিং প্লাস্টার থেকে চোখ সরাতে পারছে না রানা।
প্লাস্টারের গায়ে ছোট ছোট দুটো ফুটো রয়েছে, কাল ঠিক যেখানে হেজের নাকটা ছিল। খুব করে কেশে গলা পরিষ্কার করল রানা। দুঃখিত, আমি আসলে। ক্ষমা প্রার্থনার কোনো প্রয়োজন নেই। একটা হাত তুলে রানাকে থামিয়ে দিল হেজ। নাকটা আমি হারিয়েছি বহু বছর আগে। ভাগ্য ভালোই বলতে হবে যে আমার নেজাল প্যাচেসগুলো সম্পূর্ণ স্বাভাবিকভাবে কাজ করতে পারে। এভাবে মানুষের সামনে বেরোনো উচিত নয় জানি, হঠাৎ দেখে আটকে ওঠা অস্বাভাবিক নয়, কিন্তু সবসময় আর্টিফিশিয়াল নাক ব্যবহার করতে ভালো লাগে না। যখন বাড়ি থাকি ওটা খুলে রাখি। এবার আসুন আমার সাথে প্লিজ, আমার কিছু লোকজনের সাথে আপনার পরিচয় করিয়ে দিই। রানাকে নিয়ে প্যাচেজে বেরিয়ে এলো হেজ। তারপর একটা কামরার ভেতর ঢুকলো। কামরাটা বিশাল, অস্বাভাবিক উঁচু সিলিং থেকে ঝাড়বাতি ঝুলছে। বহুকালের পুরনো ফার্নিচারগুলো সম্ভবত কোনো রাজপ্রাসাদ থেকে সংগ্রহ করা হয়েছে। কামরার ভেতরে মানুষ রয়েছে 4 জন, 2 জন বসে আছে, 2 জন দাঁড়িয়ে। রানাকে নিয়ে হেজ ভেতরে ঢুকতেই চুপ করে গেল তারা। ঘাড় ফিরিয়ে রানার দিকে তাকালো সবাই। তাদের মধ্যে মেজর কালভিনকে দেখে অবাক হলো রানা। আজ সে ইউনিফর্ম পরেনি, তা সত্ত্বেও সামরিক বাহিনীর লোক বলে চেনা গেল। চেহারায় অকারণ আক্রোশ। বাকি মুখগুলোয় আগ্রহের ভাব দেখা গেল। আগ্রহ না বলে বলা উচিত কৌতূহল। তাদের দৃষ্টির সামনে কেন কে জানে অস্বস্তি বোধ করল রানা। চেয়ারে যারা বসে আছে তাদের মধ্যে একজন মেয়ে। তাকাবার পর আর চোখ ফেরানো গেল না। অসাধারণ সুন্দরী, কিন্তু সেটাই একমাত্র কারণ নয়। এমন গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা, হকচকিয়ে গেল রানা। চোখাচোখি হতেই ওকে নিয়ে যেন অদ্ভুত এক খেলায় মেতে উঠল সে। রানা চাইছে না, কিন্তু বুঝতে পারল চাইলেও ওর পক্ষে দৃষ্টি সরিয়ে নেওয়া সম্ভব নয়। অদৃশ্য কি যেন একটা আছে তার গভীর দৃষ্টিতে, জাদু বা চুম্বকের মতো। নিজের দিকে টেনে নেওয়ার পর আটকে ফেলেছে ওর চোখ দুটোকে। শুধু গভীর দৃষ্টি একমাত্র বৈশিষ্ট্য নয়, চোখ জোড়ায় খাই খাই একটা ভাব রয়েছে। রানার গায়ের লোম খাড়া হয়ে গেল। মাথার সোনালি চুল 2 কাঁধে স্তূপ হয়ে আছে। গায়ের রং প্রায় হলুদই বলা যায়, যেন জন্ডিস হয়েছে। নাকটা খাড়া, সুগঠিত। ঠোঁট দুটো পুরু, আধো আধো হাসি লেগে রয়েছে। গোটা অবয়বে খানিকটা জেদ ও হিংস্র ভাবও লক্ষ্য করার মতো। মেয়েটার অন্তর্ভেদী দৃষ্টির মধ্যে অদ্ভুত একটা প্রত্যাশার আলো ফুটে উঠেছে। একাধারে হতভম্ব এবং আকৃষ্ট করে তুলল রানাকে। আসুন সবার সাথে আপনার পরিচয় করিয়ে দিই। হেজ কথা বলাই তার দিকে তাকালো মেয়েটা। হঠাৎ যেন সংবিত ফিরে পেয়ে রানাও চোখ সরালো। কামরার বাকি লোকগুলোর দিকে তাকালো। মেয়েটার পাশে বসে রয়েছে অশীতিপর এক বৃদ্ধ। চুল দাড়ি ভুরু গোঁফ সাদা ধপধপ করছে। মাথার চুল নেমে এসেছে কানের পেছনে। সারা মুখে অসংখ্য বলিরেখা। চওড়া কপাল ও ঘন ভুরুর নিচে চোখ প্রায় দেখাই যায় না, কোটরের গভীরে লুকিয়ে আছে। একবার মুহূর্তের জন্য চোখাচোখি হলো। চোখের তারাই অদ্ভুত একটা জ্যোতি ঝিলিক দিয়ে উঠল যেন। তার শরীর অসম্ভব ভঙ্গুর বলে মনে হলো, যেন ছুলেই ভেঙে যাবে। বৃদ্ধের হাতে একটি ছড়ি রয়েছে। গিট সর্বস্ব হলুদ 2 হাত, ছড়ির ধাতব মাথাটা ধরে আছে। অপরজন তরুণ, ছোট করে ছাটা চুল খাড়া হয়ে আছে মাথায়। ম্লান মুখে কোনো দাগ নেই। একদিকে ঠোঁট সামান্য একটু বাঁকা, যেন অনবরত ভেঙাচ্ছে। এ ধরনের চোখ আগেও দেখেছে রানা। ফ্যানাটিকের নির্দয় চোখ। পাতা দুটো অস্বাভাবিক ভারী বলে মনে হলো, ফলে আধবোজা একটা ভাব ফুটে রয়েছে। তাকিয়ে আছে রানার দিকে, দৃষ্টিতে ঘৃণা ও তাচ্ছিল্য। সিনথিয়া, ইনি মিস্টার মাসুদ রানা, বলল হেজ। মেয়েটার দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসল সে। ভদ্রলোক প্রচণ্ড শক্তি রাখেন, হ্যান্ডশেক করার সময় সাবধান।
যদিও তোমার জন্য এটা সম্ভবত একটা সুসংবাদ। কথাটা শেষ না করে অর্থপূর্ণ দৃষ্টিতে লোলচর্ম সর্বস্ব বৃদ্ধের দিকে চট করে একবার তাকালো সে। রানা লক্ষ্য করল বৃদ্ধের চেহারায় তিরস্কারের একটা ভাব ফুটে উঠল, যেন হেজের শেষ কথাটা শুনে অসন্তুষ্ট হয়েছে সে। হেজের শেষ কথাটার অর্থ কী জিজ্ঞেস করতে গিয়ে বাধা পেল রানা। দেখল চেয়ার ছেড়ে ওর দিকে দ্রুত পায়ে এগিয়ে আসছে মেয়েটা। একটা হাত এরই মধ্যে বাড়িয়ে দিয়েছে। হাতটা ধরল রানা, সাথে সাথে কঠিন একটা চাপ অনুভব করল। তোমাকে দেখে খুশি হয়েছে আমি রানা। মেয়েটার গলা খসখসে, সুরসুরি দেওয়ার মতো একটা আবেদন আছে। রানা ভাবল দেখে, পরিচিত হয়ে নয়, আমি সিনথিয়া ইনগ্রিড। 5 ফুট 9 ইঞ্চির মতো লম্বা সিনথিয়া, গাঢ় সবুজ ভেলভেট স্যুট পরে আছে, বুকের কাছে ফুলে আছে খোলা জ্যাকেট, ভেতরে পশমি কাপড়ের ব্লাউজ পুড়ে বেরিয়ে আসতে চাইছে উন্নত স্তন। মেয়েটার চেহারায় তৃপ্তি ও আনন্দের একটা ভাব ফুটে উঠল। কারণটা বোধগম্য হলো না রানার। তার চোখে চোখ রেখে হাসল রানা। ওর কঠিন দৃষ্টির সামনে মুহূর্তের জন্য হলেও অস্বস্তি বোধ করল সিনথিয়া। ডক্টর ফ্রান্স বেনিঙ্গার, বলল হেজ। হাত বাড়িয়ে বৃদ্ধকে দেখালো। তারপর শ্রদ্ধার সাথে বৃদ্ধের উদ্দেশ্যে মাথাটা একটু নোয়ালো। ছোট করে মাথা ঝাঁকালো রানা, তার দিকে এগুলো না। বৃদ্ধের চেহারায় কোনো প্রতিক্রিয়া নেই। উনি আমার শ্রদ্ধেয় আধ্যাত্মিক গুরু। কর্নার্ড অটারম্যান। এক হারা তরুণের দিকে তাকালো বুন থার্মাল হেজ। রানার দিকে এখনও তাকিয়ে আছে অটারম্যান, চোখে আগের মতোই অকারণ তাচ্ছিল্য আর ঘৃণা। তবে হেজের কথা শেষ হতে রানার উদ্দেশ্যে একটা হাত তুলে নাড়ল সে। আর এ হলো মেজর। ওর সাথে তো আগেই পরিচয় হয়েছে আপনার। কটমট করে রানার দিকে তাকালো মেজর কালভিন। বন্ধুদের মাঝখানে ভারী স্বস্তি বোধ করছি, ভাবল রানা। মিস্টার রানা বিদেশি কোনো ক্রেতার প্রতিনিধি হিসেবে আমাদের সাথে আলোচনা করতে এসেছেন। আশা করতে পারি তার মাধ্যমে ভালো ব্যবসা পাবো আমরা, পরস্পরের দ্বারা উপকৃত হব। রানার কোনোই ধরে একটা আর্মচেয়ারের দিকে এগুলো হেজ, ইঙ্গিতে বসতে বলল ওকে। আপনার জন্য কি বলবো মিস্টার রানা? শেরি, মার্টিনি, অর সামথিং স্ট্রং ফর আ ম্যান লাইক ইউ? উচ্চারণের আগেই সেই বিদ্রুপাত্মক সুর ফিরে এলো। কামরার এক প্রান্তে বার, কাউন্টারের সামনে নির্দেশের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে একজন। সেই বাড়ির ভেতরে নিয়ে এসেছে রানাকে। ভোদকা, বলল রানা। এই মুহূর্তে কড়া কিছুর দরকার বলে মনে হচ্ছে। সবার হাতে গ্লাস ছিল, নতুন করে সেগুলো ভরে দেয়া হলো। রানা লক্ষ্য করলো কোনো রকম লুকোচুরি নেই। সবাই সরাসরি তাকিয়ে আছে ওর দিকে, যেন প্রদর্শনীতে আনা দর্শনীয় একটা বস্তু দেখছে। অশীতিপর বৃদ্ধ, বুন থার্মাল হেজের আধ্যাত্মিক গুরু ডক্টর ফ্রান্স বেনিঙ্গার মেয়েটার দিকে ঝুঁকে কী যেন বলল নিচু গলায়। মুখে হাত চাপা দিয়ে হাসি গোপন করল সিনথিয়া ইনগ্রিড। এবার তাহলে মিস্টার রানা, বলল হেজ। ইতিমধ্যে বিশাল ফায়ারপ্লেসের দিকে পেছন ফিরে দাঁড়িয়েছে সে। আপনার রহস্যময় ক্লায়েন্ট সম্পর্কে জানতে হয় আমাদের। কি তার পরিচয়? নাকি পরিচয়টা আপনি আমাদেরকে আন্দাজ করে নেওয়ার আহ্বান জানাবেন? দরকার নেই, বলল রানা। আমি পিস ফর অলের পক্ষে কাজ করছি। রানার উত্তরে হেজ যদি অবাক হয়ও সেটা গোপন করে রাখল সে। আচ্ছা, আপনি বোধহয় জানেন এর আগে কখনো ইহুদিদের সাথে ব্যবসা করিনি আমি, নাকি জানেন না? ইহুদি শব্দটি ঘৃণাভরে উচ্চারণ করল সে। এরকম কি যেন একটা কথা শুনেছি বটে, কারণটা জানা নেই। তবে পিস ফর অল শুধু ইহুদিদের সংগঠন নয়, ওদের সাথে অনেক মুসলমানও আছে। কারণটা হলো এর আগে আমার কাছে কোনো প্রস্তাব নিয়ে আসেনি তারা, বলল হেজ। তারপর মৃদু শব্দে হাসল। অর্থাৎ কয়েক হপ্তাহ আগ পর্যন্ত আসেনি। ভালো কথা, কোনো মুসলমান বা মুসলিম রাষ্ট্রের সাথেও ব্যবসা হয়নি আমার। ভুরু কুঁচকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো রানা। হ্যাঁ,
কয়েক সপ্তাহ আগে এক ইহুদি তরুণ অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছিল আমাকে। আমি তাকে আশ্বাস দিই কিছু একটার ব্যবস্থা নিশ্চয় করতে পারবো, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, রানার মুখের উপর হাসল হেজ। পরে আর আমার সাথে যোগাযোগ করেনি সে। ভাবছিলাম হঠাৎ তার আগ্রহে ভাটা পড়ল কেন। বাস্টার্ড, ভাবল রানা। আমার জানার কথা নয় মিস্টার হেজ, কি নাম ছিল তার, সেই ইহুদির নাম? অ্যারন কি যেন, হিম পিম সিমকিন। হ্যাঁ, অ্যারন সিমকিন, খাঁটি ইহুদি নাম। এখন আর ব্যাপারটা গুরুত্বপূর্ণ নয়, তাই না? হেজের গলায় চ্যালেঞ্জ। নিঃশব্দে হাসল রানা। ইচ্ছে হলো হাতের গ্লাসটা হেজের কুৎসিত মুখের উপর ছুঁড়ে মারে। আমার কাছে কোনো গুরুত্ব নেই, বলল ও। আপনার অস্ত্রগুলো একবার দেখতে পেলে ভালো হতো। অবশ্যই দেখানো হবে। আপনার তালিকাটা আমি ভালো করে পরীক্ষা করেছি। প্রতিটি জিনিসই সাপ্লাই দিতে পারবো। এখানে আমাদের আরও মডারেট কিছু অস্ত্র আছে। অটারম্যান সেগুলো আপনাকে দেখাবে। তবে বেশি শক্তিশালী অস্ত্রগুলো কিভাবে কাজ করে দেখার জন্য আপনাকে আমাদের আরেকটা টেস্টিং গ্রাউন্ডে যেতে হবে। সেটা কোথায়? নরম সুরে জানতে চাইল রানা। জিভ ও টাকরা সহযোগে টটটট আওয়াজ করল হেজ। উপযুক্ত সময়ে জানতে পারবেন মিস্টার রানা। আমাদের ওয়েলসবার্গে চোখ বোলাতে হলে আরও কটা দিন অপেক্ষা করতে হবে আপনাকে। উপস্থিত সবার মাথা ঝট করে ঘুরে গেল হেজের দিকে। রানা লক্ষ্য করল 4 জোড়া চোখে বিস্ময় নাকি সতর্কতা ফুটে উঠেছে। দুঃখিত, বলল ও। কি বললেন? আপনাদের, হেসে উঠল বুনথার্মল হেজ। আপাতত ভুলে যান মিস্টার রানা, ধৈর্য ধরুন। উপযুক্ত সময়ে সবই জানতে পারবেন। অটারম্যান, তালিকাটা বের করো। মেহমানকে আমাদের অস্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানাও। এসব অস্ত্র মিস্টার রানা শুধু আমাদের কোম্পানি ডেভেলপ করেছে। আমাদের প্রতিদ্বন্দ্বীরা এরকম উন্নত সংস্করণ দিতে পারবে না, সরকারি হোক বা বেসরকারি। পরবর্তী 1 ঘন্টা রানার উদ্দেশ্যে লেকচার দিল কোনার্ড অটারম্যান। নামেই বোঝা যায় লোকটা জার্মান। পুরোটা সময় বাকি সবাই চুপচাপ বসে তাকিয়ে থাকলো রানার দিকে। মাঝে মাঝে শুধু অটারম্যানকে বাধা দিয়ে 2-একটা মন্তব্য করল হেজ। নিজের তৈরি অস্ত্রের গুণাগুণ আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করল। রানা অনুভব করল ওর প্রতিটি নড়াচড়া খুঁটিয়ে লক্ষ্য করা হচ্ছে। প্রতিটি প্রশ্ন বিশ্লেষণ করার পর গেঁথে রাখা হচ্ছে স্মৃতিতে। অস্বস্তিকর একটা পরিবেশ, তবে চ্যালেঞ্জের স্পষ্ট ভাব থাকাই ওর মনে আবেদন সৃষ্টি করল। হেড যে একটা শয়তান জানা আছে রানার। তার সাঙ্গপাঙ্গগুলোকে খুনি ও বদমাশ বলে মনে হলো ওর। সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ল বৃদ্ধ ডক্টর ফ্রেন্স বেনিঙ্গার। তার উপস্থিতি বেমানান লাগলেও তাকেই হেজের কুমন্ত্রণাদাতা হিসেবে চিহ্নিত করল রানা। এখনও লোকটা কোনো কথা বলেননি, বললেও ফিসফিস করে বলেছে, শুনতে পায়নি রানা। লক্ষ্য করল তার প্রতি সবারই বিশেষ মনোযোগ আছে। ভয় মেশানো শ্রদ্ধার সাথে তাকাচ্ছে তার দিকে। এমনকি সিনথিয়ার নারীসুলভ সৌন্দর্যও অশুভ কি যেন একটা গোপন করে রেখেছে বলে মনে হচ্ছে রানার। ইতিমধ্যে সতর্ক হয়ে উঠেছে রানা। সচেতনভাবে মেয়েটার দিকে তাকাচ্ছে না, কারণ যতবার তাকিয়েছে দেখেছে 2 চোখ দিয়ে ওকে যেন গিলছে মেয়েটা। একবার তাকালে চোখ ফিরিয়ে নেওয়া প্রায় অসম্ভব মনে হয়েছে ওর। সতর্ক হলেও নিজের অজান্তে বার কয়েক তার দিকে চোখ পড়েছে ওর। এই যেমন এখন চোখাচোখি হতেই অর্থপূর্ণ হাসি ফুটল সিনথিয়ার ঠোঁটে, যেন গোপন আমন্ত্রণ জানাচ্ছে ওকে। সিনথিয়ার এই হাসি যেন আগুন জ্বেলে দিল মেজর কালভিনের বুকে। তার চোখে মুখে ঈর্ষা ও আক্রোশ ফুটে উঠতে দেখল রানা। ভাবল মেয়েটার সাথে কালভিনের সম্পর্কটা কী। আরও কয়েকটা প্রশ্ন উকি দিল মনে। ব্রিটিশ আর্মির একজন মেজর এইসব খুনি বদমাশদের সাথে কি করছে? হেজের সাথে তার সম্পর্ক কী? পার্লামেন্টের একজন নামকরা সদস্যের সাথেই বা কী সম্পর্ক থাকতে পারে থার্মাল হেজের?
আগে অবশ্য শুনেছে প্রভাবশালী বন্ধু আছে তার, কিন্তু তারা যে সরকারি কর্মকর্তা পর্যায়ের লোক হবে ধারণা করেনি রানা। এরপর ওয়াটারম্যান ও কালভিন বাড়ির পেছন দিক দিয়ে নিয়ে এলো রানাকে। লম্বা একটা দালানে রাখা হয়েছে বিভিন্ন ধরনের অস্ত্র। দালানের সামনেই ফায়ারিং রেঞ্জ। গোলাকার একটা লঞ্চিং প্যাডে গ্যাজেল হেলিকপ্টার দেখল রানা, দালান থেকে 100 গজ দূরে। ভাবল গতকাল চিপটেন ট্যাঙ্কটাকে গাইড করার জন্য এই হেলিকপ্টারটাই ব্যবহার হয়েছিল কিনা। সবুজ ইউনিফর্ম পরা একটা টিম সদ্য আবিষ্কৃত অস্ত্রের অ্যাকশন দেখাতে শুরু করলো। আগ্রহী হয়ে ওঠাই বিপদের ভয়টা আপাতত রানার মন থেকে সরে গেল। কিছু কিছু অস্ত্রের অ্যাকশন দেখানো সম্ভব নয়। প্রজেক্টর রুমে বসে স্ক্রিনে চোখ রাখতে হলো রানাকে। 2 ঘন্টা পর শেষ হলো কাজটা। মারণাস্ত্রগুলো ধ্বংসকারী ক্ষমতা দেখে মনে মনে আতঙ্কিত হলো রানা। এসব অস্ত্র টেরোরিস্টদের হাতে পড়লে সর্বনাশের আর কিছু বাকি থাকবে না। শুধু যে অস্ত্রগুলো তা নয়, মেজর কালভিনের নগ্ন আক্রোশ এবং ওয়াটারম্যানের তাচ্ছিল্যও নার্ভাস করে তুলছিল রানাকে। ওরা দুজন রানাকে নিয়ে ফিরে এলো বাড়িতে। দুপাশে ওদের উপস্থিতি রানার অস্বস্তি আরও বাড়িয়ে দিল। ওদের জন্য অপেক্ষা করছিল থার্মাল হেজ। রানাকে দেখেই শ্লেষাত্মক হাসি ফুটল তার মুখে। যা দেখলেন পছন্দ হয়েছে আপনার মিস্টার রানা? আপনার মক্কেল আগ্রহী হবেন বলে মনে করেন? হ্যাঁ, আমার তাই ধারণা, বলল রানা। তবে এগুলো সবই হালকা জিনিস। আমার তালিকায় আরও ভারী জিনিস আছে। ওগুলোর অ্যাকশন কখন আমাকে দেখানো হবে? আপনি যেসব অস্ত্রের কথা ভাবছেন সেগুলোর অ্যাকশন দেখানোর জন্য অন্য একটা টেস্টিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে আপনাকে। আজ শুধু আপনার কৌতূহল জাগিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। বলা যায় আমরা সফল হয়েছি, কি বলেন? তা বলতে পারেন। অন্য একটা টেস্টিং গ্রাউন্ড কোথায় সেটা? গলা ছেড়ে হেসে উঠল থার্মাল হেজ। তারপর সিনথিয়ার দিকে ফিরে জার্মান ভাষায় কথা বলল। প্রায় চমকে উঠল মেয়েটা। সতর্ক একটা ভাব ফুটে উঠল চেহারায়। সেটা গোপন করার জন্য রানার দিকে ফিরে আড়ষ্ট হাসল সে। আরও কিছু অ্যাকশন দেখতে চাও রানা? জানতে চাইল সে। ব্যাপারটা ঠিক কী ঘটছে বুঝতে পারছে না রানা। থার্মাল হেজ ওর সাথে যে খেলাটা খেলছে তার সাঙ্গপাঙ্গরা সেটাকেও পছন্দ করতে পারছে না। এর আগেও তার একটা মন্তব্য শুনে ভয় পেয়েছিল তারা। হেজ হঠাৎ জার্মান ভাষায় কথা বলল কেন? ওকে, রানাকে পার্সিফাল বলে উল্লেখ করল সে। কারণটা কি? হ্যাঁ, দেখতে চাই। হাত ঘড়ি দেখল ও, 3টে বাজে। তার আগে আসুন আমরা খেয়ে নিই, প্রস্তাব দিল থার্মাল হেজ। অ্যাকশন দেখার পর খিদেটা নষ্ট হয়ে যেতে পারে। হো হো করে হাসল সে, যদিও তার হাসিতে কেউ যোগ দিল না। হালকা লাঞ্চ সারল ওরা। ডিনার টেবিলের পরিবেশে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। রানার মুখোমুখি বসল সিনথিয়া। চোখাচোখি হতে অর্থপূর্ণ হাসি দেখা গেল তার ঠোঁটে ও চোখে। লাঞ্চের পরপরই রানার হাত ধরে দাঁড় করালো থার্মাল হেজ। প্লিজ আসুন আমার সাথে। তার চ্যাপ্টা মুখে নিঃশব্দ হাসিটা কুৎসিত লাগলো রানার। বুন, কাজটা কি ভালো করছো তুমি? সবাই একযোগে বৃদ্ধের দিকে তাকালো। লোকটা ছড়িতে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে। গলার স্বরে কোথাকার যেন একটা টান আছে। বোঝা যায় মাতৃভাষা ইংরেজি নয়। শরীরটা ভঙ্গুর, তবে গলায় জোর আছে। শব্দগুলো চাবুকের মতো আওয়াজ করল। জার্মান ভাষায় জবাব দিল থার্মাল হেজ। আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না, হের বেরিঙ্গার। ভালো করে ভেবে দেখো, আমাদের প্রস্তুতি কি শেষ হয়েছে? বৃদ্ধ জার্মান ভাষায় বলল। শেষ হতে আর বেশি দেরিও নেই, বলল থার্মাল হেজ। রানা ভান করল কিছুই বুঝতে পারছে না সে, তবে জানে অভিনয়ের পালা শেষ। শত্রুপক্ষ এবার তাদের মুখোশ খুলে আসল চেহারা দেখাতে যাচ্ছে। নিজেকে তিরস্কার করল ও। এখানে এসে সিংহের চোয়ালের ভেতর মাথা ঢোকানো ছাড়া আর কোনো লাভ হয়নি। শরীরের পেশি শক্ত হয়ে উঠল ওর। উপলব্ধি করল এদের হাত থেকে পালাতে হলে সঠিক মুহূর্তটির জন্য অপেক্ষা করতে হবে ওকে। তারপর অনুভব করল শক্ত ও ভারী একটা হাত পড়ল কাঁধে।
ভারী গম্ভীর স্বরে থার্মাল হেজ বলল, প্লিজ আসুন আমার সাথে মিস্টার রানা। তার চোখে এখন আর কৌতুকের লেশ মাত্র নেই। কথা দিচ্ছি অ্যাকশনটা উপভোগ করবেন আপনি। সময় পাওয়ার চেষ্টা করা ছাড়া আপাতত আর কিছু করার নেই রানার। নিঃশব্দে মাথা ঝাঁকিয়ে হেজের সাথে পা বাড়ালো ও। কামরা থেকে বেরিয়ে এলো ওরা। ওর দুপাশে থাকলো মেজর কালভিন ও কর্নার্ড ওয়াটারম্যান। হলরুমে ঢুকে চওড়া একটা সিঁড়ির দিকে এগোলো থার্মাল হেজ। দোতলায় উঠে লম্বা একটা করিডর দেখল রানা। করিডরের শেষ মাথায় থামানো হলো ওকে। কবাট ঠেলে একটা দরজা খুলল থার্মাল হেজ। রানাকে ভেতরে ঢোকার ইঙ্গিত করল সে। 1 সেকেন্ড ইতস্তত করে ঢুকে পড়ল রানা। সামনের দৃশ্যটা দেখে বমি পেল রানার। চেয়ারের সাথে বাঁধা নেতিয়ে পড়া দেহ দুটোকে চেনা চেনা লাগলো। ফুলে ঢোল হয়ে আছে দুজনের মুখ। জমাট বাঁধা রক্তে প্রায় ঢাকা পড়ে গেছে। দম আটকে তাদের দিকে এগুলো রানা। চেনা চেনা লাগলেও সন্দেহ দূর হয়নি। নিশ্চিত হবার জন্য ঝুলে পড়া মাথা ধরে উঁচু করল। প্রথমে মেয়েটার, তারপর পুরুষটার। হ্যাঁ, চিনতে ভুল করেনি রানা। ওয়াকে স্পিলম্যান আর তার বান্ধবী ইমালিন। ধন্যবাদ সকলকে আজকের পর্বটি শোনার জন্য। কে কোথা থেকে শুনছেন এবং উপন্যাসটি কেমন লাগছে জানালে খুশি হব। যারা রহস্য রোমাঞ্চ ঘেরা ডিটেকটিভ উপন্যাস পড়তে বা শুনতে ভালোবাসেন তাদের জন্য আমার এই আয়োজন। আগামী পর্বগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।